সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেলের পক্ষে প্রধানমন্ত্রী, গেজেট প্রকাশে বাধা কোথায়? এদিকে ৩ ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল, সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা। অপরদিকে ৬৫ প্রকল্পে ব্যয় ৮০,০০০ কোটি বাড়িয়ে গেছে ইউনূস সরকার। আরও থাকছে বন্ধ কারখানা চালু করতে প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস গভর্নরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেলের পক্ষে প্রধানমন্ত্রী, গেজেট প্রকাশে বাধা কোথায়? সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশ্যেই এই বেতন কাঠামো বাস্তবায়নের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তবুও কেন চূড়ান্ত গেজেট প্রকাশে দেরি হচ্ছে তা নিয়ে প্রশাসনের অন্দরে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর অবস্থান ও বর্তমান প্রেক্ষাপট। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। তার এই ইতিবাচক অবস্থানের পর অর্থ মন্ত্রণালয়ও নীতিগতভাবে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রতিফলন বা চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। বাধা যেখানে আর্থিক ও প্রশাসনিক জটিলতা। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে রাজনৈতিক সদিচ্ছা থাকলেও এটি বাস্তবায়নে বেশ কিছু জটিল ধাপ পার করতে হয়। নতুন স্কেল কার্যকর হলে জাতীয় বাজেটে বছরে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হবে। অর্থ বিভাগের চূড়ান্ত ছাড়পত্র ছাড়া এই গেজেট প্রকাশ করা সম্ভব নয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য অনুযায়ী ব্যয় কাঠামোর পুনর্বিন্যাস এবং রাজস্ব আহরণ বাড়ানোর বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আর্থিক প্রভাব বিশ্লেষণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত ঘোষণা দিতে চাচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে গ্রেড পুনর্বিন্যাস, বেতন কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্য দূর করা এবং পেনশন সুবিধার সমন্বয় নিয়ে কাজ চলছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং উচ্চ গ্রেডের বিশেষ ভাতা নিয়ে নীতিগত কিছু মতভেদ রয়েছে, যা নিরসনের চেষ্টা চলছে। বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের পরামর্শ। সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত গেজেট প্রকাশের দাবি জানালেও অর্থনীতিবিদদের একটি অংশ ভিন্ন মত দিচ্ছেন। তাদের মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটের ওপর চাপ কমাতে এই পে স্কেলটি কয়েক ধাপে বাস্তবায়ন করা বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের পর এখন সবার নজর অর্থ বিভাগের চূড়ান্ত সম্মতি ও মন্ত্রিসভার অনুমোদনের দিকে। এই প্রক্রিয়াগত ধাপগুলো শেষ হলেই কাটবে লাখো কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষা। এদিকে ৩ ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল, সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুখবর আসতে শুরু করেছে। নিত্যপণ্যের লাগামহীন দাম আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পিষ্ট মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীদের জন্য আশার আলো দেখাচ্ছে সরকারের নবম পে স্কেল পরিকল্পনা। সম্প্রতি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন ও সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করেছেন যে কর্মচারীদের দাবির মুখে সরকার নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাস্তবায়নের কৌশল। বৈঠকে অর্থমন্ত্রী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে কর্মচারীদের সুবিধার্থে এটি ৩টি ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বেতন কাঠামোর বিষয়ে ইতিবাচক এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন কেবল সরকারের চূড়ান্ত প্রজ্ঞাপন বা ঘোষণার অপেক্ষা। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাওয়া লাখো কর্মকর্তা কর্মচারী এখন তাকিয়ে আছেন সেই চূড়ান্ত দিনটির দিকে। অপরদিকে ৬৫ প্রকল্পে ব্যয় ৮০,০০০ কোটি বাড়িয়ে গেছে ইউনূস সরকার।
উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানো, অপচয় ঠেকানো ও দক্ষতা বাড়ানোর অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিল ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের বৈঠকের কার্যবিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের মেয়াদে অন্তত ৬৫টি উন্নয়ন প্রকল্পে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে অতিরিক্ত যোগ হয়েছে প্রায় ৭৯,৮৩৪ কোটি টাকা। ২০২৪ সালের জুলাই-অগাস্ট গণ অভ্যুত্থানের পর ৮ অগাস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা বারবার সংশোধিত প্রকল্প অনুমোদনের নামে অযৌক্তিক ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধ করবে। বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির আওতায় নেওয়া প্রকল্পগুলো কঠোরভাবে যাচাই বাছাই করা হবে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও একনেকের বৈঠকের কার্যবিবরণী পর্যালোচনায় দেখা গেছে বাস্তবে হয়েছে ঠিক তার উল্টোটা। পর্যালোচনায় দেখা গেছে এই সময়ে একনেকের ১৯টি বৈঠকে মোট ৮৭টি চলমান প্রকল্প সংশোধন করা হয়েছে। প্রতি বৈঠকে গড়ে প্রায় ৫টি প্রকল্পে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে মাত্র ৭টি প্রকল্পের ব্যয় কমানো হয়েছে। মোট সাশ্রয় হয়েছে ৯৫০ কোটি টাকা, যা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর আগের ব্যয়ের মাত্র ২.৪৫%। বিপরীতে ৬৫টি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকা। আরও ১৫টি প্রকল্পের ব্যয় অপরিবর্তিত রাখা হলেও কাজ শেষ করার সময়সীমা বাড়ানো হয়েছে। এই ৬৫টি প্রকল্পের প্রাথমিক মোট ব্যয় ধরা হয়েছিল ২,২৪,০০০ কোটি টাকা। সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৪,০০০ কোটি টাকায়, অর্থাৎ গড়ে ব্যয় বেড়েছে প্রায় ৩৫.৬৭%। অর্থনীতিবিদদের মতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা উন্নয়ন প্রকল্পে কঠোর নজরদারি করবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাবে। কিন্তু বারবার প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানো সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। ইউনূস সরকারের প্রথম একনেক বৈঠকে সংশোধিত যে প্রকল্পগুলো অনুমোদন পায় তার একটি ছিল গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প। আগে যেখানে ব্যয় ছিল ১,৩০৫ কোটি টাকা, সেখানে তা বাড়িয়ে করা হয় ১,৫৬১ কোটি টাকা। একই বৈঠকে নারী ক্ষমতায়নের জন্য তথ্য প্রযুক্তি ভিত্তিক একটি কর্মসূচির ব্যয় বাড়িয়ে করা হয় ১,৬৩০ কোটি টাকা। মেয়াদের শেষ দিকে অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় সংশোধন করে ১,৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করে। এই প্রকল্পটি ২০১৬ সালে অনুমোদিত হয়েছিল ১,১৩,০০০ কোটি টাকায়। পরে তা বেড়েছে ২৫,৫৯৩ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২২.৬৩%। ঢাকার সুপেয় পানি সরবরাহের জন্য নেওয়া পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপেও বড় অঙ্কের ব্যয় বেড়েছে। ২০১৫ সালে প্রকল্পটি শুরু হয়েছিল ৪,৫৯৭ কোটি টাকায়। এখন এর ব্যয় দাঁড়িয়েছে ১৬,০১৫ কোটি টাকায়, অর্থাৎ বেড়েছে ১১,৪১৭ কোটি টাকা, প্রায় ২.৫ গুণেরও বেশি। সাসেক সড়ক সংযোগ প্রকল্প ২ অর্থাৎ এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বেড়েছে ৭,১৫৫ কোটি টাকা। মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পে ব্যয় বেড়েছে ৬,৬০৪ কোটি টাকা। চট্টগ্রাম শহরের পয়স নিষ্কাশন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে ১,৪১০ কোটি টাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলার একটি প্রকল্পে ব্যয় বেড়েছে ১,৩২৪ কোটি টাকা। উপজেলা পর্যায়ে ছোট স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে ব্যয় বেড়েছে ৪৮%। আগে যেখানে ব্যয় ছিল ১,৬৪৯ কোটি টাকা, পরে তা বেড়ে হয়েছে ২,৮৫৫ কোটি টাকা। এসব প্রকল্পের বেশিরভাগই আগের সরকারের সময় অনুমোদিত হলেও ব্যয় সংশোধনের সিদ্ধান্ত এসেছে অন্তর্বর্তী সরকারের আমলে। তবে একটি ব্যতিক্রমী উদাহরণও রয়েছে। ঢাকার মেট্রো রেল প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। এর ব্যয় ৩৩,৪৭২ কোটি টাকা থেকে কমিয়ে ৩২,৭১৮ কোটি টাকা করা হয়েছে। এতে সাশ্রয় হয়েছে ৭৫৪ কোটি টাকা। এই সাশ্রয় হয়েছে মূলত স্টেশনের এলাকার উন্নয়ন ও জমি অধিগ্রহণের কিছু অংশ বাদ দেওয়ার কারণে। এদিকে অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে ১৩৫টি নতুন প্রকল্প নিয়েছে। এসব প্রকল্পের ব্যয় অনুমোদন পেয়েছে ২,০৩,০০০ কোটি টাকা। নতুন প্রকল্পের ক্ষেত্রে ব্যয় বরাদ্দের সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে চট্টগ্রাম জেলায় বাস্তবায়িত হবে এমন প্রকল্প। বিপরীতে ২১টি জেলার জন্য সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে শত শত প্রকল্প নিয়েছে। অনেক প্রকল্পে বিপুল ব্যয় হয়েছে, কিন্তু সুফল নিয়ে প্রশ্ন আছে। ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বিগত সরকার আমলের শ্বেতপত্র তৈরির জন্য কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ২.৫ লাখ কোটি টাকা অপচয় হয়েছে।
এই সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে 7,20,000 কোটি টাকা খরচ হয়েছে। উন্নয়ন প্রকল্পের খরচের 40% পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ 2009 সালের 6 জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। তারা বিদায় নেওয়ার সময় ঋণের পরিমাণ দাঁড়ায় 18,36,000 কোটি টাকায়। বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে বিপুল দেনা রেখে যায় তারা। এমন পরিস্থিতিতে নতুন সরকার সতর্ক অবস্থান নেয়, বড় ও অগুরুত্বপূর্ণ প্রকল্প না দেওয়ার কথা বলা হয়। অর্থনীতিবিদদের মতে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল বিনিয়োগের দক্ষতা বাড়ানো এবং প্রকল্প অনুমোদনে কঠোরতা আনা। একনেকের বৈঠকগুলোতে ছোট কিন্তু উচ্চ প্রভাব সম্পন্ন প্রকল্পকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল। বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প দ্রুত যাচাই এবং ভূমি অধিগ্রহণের উপর নির্ভরতা কমানোর কথা উঠে আসে। কিন্তু বাস্তব চিত্র বলছে এসব নীতিগত ঘোষণার সঙ্গে প্রকল্প ব্যয় বৃদ্ধির প্রবণতা সাংঘর্ষিক। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সরকার পরিবর্তন হলেও প্রকল্প সংশোধনের পুরনো সংস্কৃতি ভাঙতে পারেনি অন্তর্বর্তী সরকার, বরং ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত 65টি প্রকল্পে প্রায় 80,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, যা জনগণের অর্থ ব্যবস্থাপনায় নতুন করে প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয় বর্তমান সরকার এই ব্যয় বৃদ্ধির বোঝা কিভাবে সামাল দেয় এবং প্রকল্প ব্যবস্থাপনায় সত্যিকারের রহস্কার আনতে পারে কিনা। আরও থাকছে বন্ধ কারখানা চালু করতে প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস গভর্নরের। কাজে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকিমুর রহমান। প্রথম দিন গতকাল বৃহস্পতিবার অফিসে এসেই ব্যাংকের শীর্ষ ডেপুটি গভর্নর ও নির্বাহীদের সঙ্গে বৈঠক করে কুশল বিনিময়ের পাশাপাশি গভর্নর তার নিজের পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি জানিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতা দেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল দুপুর 2টায় এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নরের বরাতে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে সকাল 11:15টায় গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন এবং পরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতেই আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকিমুর রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিন গতকালই অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির গতি বাড়াতে 11 দফা পরিকল্পনার কথা জানিয়েছেন। পরিকল্পনা হল ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা অটুট রেখে প্রবৃদ্ধি বাড়ানো, শুধু জিডিপি বাড়ানোই লক্ষ্য নয়, প্রবৃদ্ধি হতে হবে ইনক্লুসিভ। বন্ধ কলকারখানা এবং বাণিজ্য প্রতিষ্ঠান চালু করে অর্থনীতিতে গতি সঞ্চার করা, উচ্চ সুদের হার পুনর্বিবেচনা, প্রাইস স্টেবিলিটি বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে সুশাসন বা গুড গভর্নেন্স নিশ্চিত করা, অবজেক্টিভ ভিত্তিক সিদ্ধান্ত, রুল বেসড ব্যাংকিং ব্যবস্থাপনা, কাজের গতি বাড়াতে ডেলিগেশন অফ অথরিটি বাড়ানোর ওপর জোর, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করা এবং কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি রক্ষার বিষয়ে অগ্রাধিকার। সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান দায়িত্ব গ্রহণের পর গভর্নর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় সহযোগিতার কথা বলেছেন। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। আরিফ হোসেন খান বলেন গভর্নর পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ম্যাক্রো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সেই স্থিতিশীলতাকে ভিত্তি করে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান। বিশেষ করে গত 1.5 বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় প্রণোদনা এবং ব্যাংকিং খাতের সমন্বয়ে জোরদার করার কথা বলেন। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য মূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেছেন গভর্নর। একই সঙ্গে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হারের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। মুখপাত্র বলেন প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করা হবে বলে গভর্নর জানিয়েছেন। কাজের গতি বাড়াতে ডেলিগেশন অফ অথরিটি বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর কথাও বলেছেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে অনেক ব্যবসায়ী আত্মগোপনে চলে যান। দেশ ছাড়ার পাশাপাশি জেলখানায় বন্দী হন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। একইভাবে এস আলম গ্রুপ ও নাসা গ্রুপের কর্ণধারদের অনুপস্থিতিতে বন্ধ হয়ে যায় তাদের কারখানা।
তাদের নতুন করে ঋণ দিয়ে কারখানা চালুর উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক। এমন প্রশ্নের উত্তরে আরিফ হোসেন বলেন, অর্থনীতির স্বার্থে চালু করা হবে। একটি কারখানায় যদি 10,000 শ্রমিক কাজ করেন, তাদের যদি চাকরি না থাকে তাহলে সমাজে অ্যানার্কি তৈরি হবে। অর্থনীতির স্থিতিশীলতার জন্য ব্যাংকগুলো ঋণ বিতরণ করবে, বাংলাদেশ ব্যাংক তা তদারকি করবে। নতুন গভর্নর নতুন কারখানা চালুর উদ্যোগ নেবেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, গভর্নর চাচ্ছেন বন্ধ কলকারখানা চালু হোক। নতুন গভর্নর সংবাদ মাধ্যমে নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলবেন না জানিয়ে আরিফ হোসেন বলেন, গভর্নর মিডিয়ার সঙ্গে নিয়মিত হবেন না, প্রয়োজন হলে কথা বলবেন, বাকি যোগাযোগ মুখপাত্রের মাধ্যমে হবে। আগের সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নরের নেওয়া আর্থিক খাতের সংস্কার নীতিগুলো চলমান থাকবে জানিয়ে আরিফ হোসেন বলেন, আগের সরকার ও গভর্নর খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছেন। এখন সামষ্টিক অর্থনীতি কিছুটা নিম্ন পর্যায়ে থাকলেও তাতে গতি আনতে পদক্ষেপ নেওয়া হবে। আগের দিন 3 কর্মকর্তাকে বদলি করা, পরে প্রত্যাহার, কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ সভা ও গভর্নরের উপদেষ্টার গাড়ির ওপর হামলে পড়া সংবাদ মাধ্যমে এসেছে, তাতে বাংলাদেশ ব্যাংকের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে কিনা, কেপিআই প্রতিষ্ঠানে এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ হয় কিনা তা জানতে চান সাংবাদিকরা। গভর্নরের বরাতে আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা গভর্নরের অগ্রাধিকার তালিকায় রয়েছে। ভবিষ্যতে এরকম শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো পরিবেশ তৈরি হবে না। যারা মব সৃষ্টির চেষ্টা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় নীতি সহায়তা দিয়ে খেলাপিদের ঋণীমিত হবার সুযোগ দিয়ে আসছে। সর্বশেষ গত সেপ্টেম্বর ও নভেম্বরে খেলাপি ঋণ পুনর্তফসিল করার সুযোগ দিয়েছে। ফের নতুন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুদ হার কমানোর উদ্যোগও নতুন গভর্নর নেবেন বলে কর্মকর্তাদের জানিয়েছেন আরিফ হোসেন।